In 1715, an English mission led by John Sherman to the court of the Mughal Emperor Farrukhsiyar secured three famous Farmans, giving the company many valuable privileges in Bengal, Gujarat, and Hyderabad. The Farmans thus obtained were regarded the Magna Carta of the company. Their important terms are 1715 সালে জন শুরম্যানের অধীনে একটা বিশেষ দল ফারুখসিয়ারের কাছে পৌঁছলো। ফারুখসিয়ারকে মুঘল সম্রাট দিল্লিতে, তার কাছে পৌঁছে সেখানে কথাবার্তা বলে ফারুখসিয়ারের কাছ থেকে কিছু বিশেষ ধরনের সুযোগ সুবিধা আদায় করলো এবং ফারুখসিয়ারের সেটাকে ফরমান হিসেবে অর্থাৎ নির্দেশিকা হিসেবে, সরকারি নির্দেশিকা হিসেবে জারি করলো সেই সুযোগ সুবিধাগুলো। সেই সুযোগ সুবিধাগুলো এতটাই গেম চেঞ্জিং ইংরেজদের জন্য, ঠিক আছে, যে ওটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরা হয়, ঠিক আছে, যেটাকে আমরা লিখিত আদেশনামা বা লিখিত নির্দেশনামা, ঠিক আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে ম্যাগনা কার্টা। যখন কোনো বিশেষ অধিকার বা সুবিধে লিখিতভাবে প্রকাশ করা হয় এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাকে বলা হয় ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা শব্দটা এমন যে যখন কোনো খুব বিশাল কিছু গেম চেঞ্জার কোনো একটা আইন তৈরি হয় সেটাকে আমরা ম্যাগনা কার্টা হিসেবেই বলে থাকি। তো সেই ফারুখসিয়ারের ফরমানটাকে 1715 সালে ম্যাগনা কার্টা বলা হয়। ইন বেঙ্গল ম্যাগনা কার্টার বৈশিষ্ট্যগুলো বলছে, কোন কোন মোটামুটি স্পেশাল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি ম্যাগনা কার্টায়। ইন বেঙ্গল দ্য কোম্পানিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট were exempted from additional customs duties excepting the annual payment of 3000 rupees as settled earlier. এটার মানে পরে বলছি, 3 নম্বরটা পড়ে। The company was permitted to issue dostok passes for the transportation of such goods. The company was permitted to rent more lands around Calcutta. In Hyderabad, the company retained its existing privileges of freedom from duties in trade and had to pay prevailing rent only for Madras. অর্থাৎ হায়দ্রাবাদে কোম্পানি কিছু সুযোগ সুবিধে আদায় করেছে এবং আগে যে রেটে কোম্পানি ট্যাক্স দিত গভর্নমেন্টকে বা ব্রিটিশ মুঘল সরকারকে সেই রেটেই দেবে, নতুন করে সেটা বাড়ানো হয়নি, ঠিক কি না? দেখো, ইন সুরাটে অর্থাৎ গুজরাটে ফর অ্যান অ্যানুয়াল পেমেন্ট অফ 10,000 রুপিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এক্সাম্পটেড ফ্রম দ্য লেভি অফ অল ডিউটিস। কোনো রকম ব্যবসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিতে হবে না। সুরাটে ব্যবসা করার জন্যে কিসের বিনিময়ে 10,000 টাকা তুমি প্রতি বছর দেবে মুঘল সম্রাটকে। এইটা কিসের মাধ্যমে এই ইংরেজ এই সুবিধাগুলো পেল? ইংরেজ ফারুখসিয়ারের যে ম্যাগনা কার্টা যে ফরমান তার মাধ্যমে পেল, ঠিক আছে। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট দ্য কয়েন্স অফ দ্য কোম্পানি মিন্টেড অ্যাট বোম্বে ওয়ার টু হ্যাভ কারেন্সি থ্রু আউট দ্য মুঘল এম্পায়ার। অর্থাৎ ইংরেজরা যদি মুঘলদের কারেন্সি তৈরি করে বা ইংরেজরা যে কারেন্সি তৈরি করবে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে, সেটা দিয়েও বেচা কেনা ব্যবসা চলবে, কেউ না করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পয়সা যে কেবল মুঘলরাই যে মুদ্রা তৈরি করবে বা ছাপবে তা না, ইংরেজরাও মুদ্রা ছাপা শুরু করে দিল। ওকে, চলো আমরা প্রথম 2-3টে পয়েন্টের মানে পড়ব। ইন বেঙ্গলে কী হলো? ইন বেঙ্গল দ্য কোম্পানিজ ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্ট আর এক্সাম্পটেড ফ্রম অ্যাডিশনাল কাস্টমস ডিউটি এক্সেপ্টিং দ্য অ্যানুয়াল পেমেন্ট অফ 3000 রুপিস। অর্থাৎ বাইরে বহির্বাণিজ্য করবে, এক্সপোর্ট করবে বা ইম্পোর্ট করবে, তার জন্যে যা যা কাস্টম ডিউটি লাগতো কিচ্ছু দিতে হবে না। ফারুখসিয়ারের ফরমান ফারুখসিয়ার ফরমান, যদি কোশ্চেন চলে আসে, যারা নতুন লার্ন করছো তারা যদি মনে না রাখতে পারো যে ফরমানকে বার করেছিল, যাকে ম্যাগনা কার্টা বলা হয়, ফরমান ফারুখসিয়ার বার করেছিল। ফরমান ফারুখসিয়ার। ওকে, তাতে বলছে যে বঙ্গে তোমার কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি দিতে হবে না, তুমি ফ্রিতে ব্যবসা করে যাও। হ্যাঁ, ওই যে 3000 টাকা বছরে দেওয়ার কথা ছিল শুধু সেটা দেবে। তো ভেবে দেখো তার মানে কি? তার মানে একটা বিশাল ধরনের ব্যবসা চলবে, সেই ব্যবসার যে ট্যাক্সটা উঠতো সেই ট্যাক্সটা সেখানকার লোকেরা সেই ট্যাক্সটা পেলে, আরে ট্যাক্সেই তো দেশ চলে, ট্যাক্সেই তো দেশের ডেভেলপমেন্ট হয়, ট্যাক্সেই তো দেশের সমস্ত কাজকর্ম হয়। তুমি একটা বাইরের কোম্পানিকে ব্যবসা করতে দিয়ে বলছো কোনো ট্যাক্স লাগবে না, তাহলে ওই জায়গাটা ডেভেলপমেন্ট হবে কি করে?
কোম্পানি শুধু দিল্লিতে গিয়ে 3,000 টাকা পেমেন্ট করে আসে প্রতি বছর, ওই জায়গার মানুষ, ওই জায়গার রাস্তাঘাট, ওই জায়গার ইনফ্রাস্ট্রাকচার সব গেল। ওকে, সেকেন্ড, দ্য কোম্পানি ওয়াজ পারমিটেড টু ইস্যু দস্তক্স বা পাসেস ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ সাচ গুডস, অর্থাৎ কোম্পানির মালগুলো যে এদিক ওদিক নিয়ে যাবে, এখান থেকে ওখানে, এই বন্দর থেকে ওই বন্দর, এই টোল থেকে ওই টোল, ঠিক আছে, সেখানে কোম্পানির একটা বিশেষ ছাড় সিল মারা একটা চিরকুট থাকবো, ঠিক আছে, যারা কোম্পানির ধরা যাক কমলা বা গোলাপি রঙের একটা চৌকো কাগজ, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিল মারা, সেইটা দেখালেই ব্যাস, আর তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, তুমি তোমার মাল এই থেকে ওদিক নিয়ে চলে যাও। এটাকে কি বলা হয়? দস্তক। কি? দস্তক। দস্তকের ব্যবস্থা শুরু হয়ে গেল। ওকে, দ্য কোম্পানি ওয়াজ পারমিটেড টু রেন্ট মোর ল্যান্ডস অ্যারাউন্ড ক্যালকাটা, অর্থাৎ কোম্পানি যদি চায় কলকাতার চারপাশের জায়গা ভাড়া দিতে পারে ব্যবসার জন্যে। তাহলে কতগুলো জিনিস চেঞ্জ হয়ে গেল কলকাতার বা বঙ্গের ব্যবসার ক্ষেত্রে, এবং এই কাজটা কে করলো? দিল্লিতেই হলো, ঠিক আছে। এখান থেকেই কি শুরু হলো? এই যতটা ভ্যালু বঙ্গের পাওয়ার ছিল, যতটা গুরুত্ব, যতটা ট্যাক্স বঙ্গের পাওয়ার ছিল, যতটা ইনকাম বেঙ্গল প্রেসিডেন্সিতে জেনারেট হওয়ার ছিল, সেটা আর হলো না। একটা এমন কিছু করা হলো যে বেঙ্গল প্রেসিডেন্সির, বেঙ্গল প্রভিন্সের যে ইনকাম, সেটা মিস হয়ে গেল এবং শুরু হয়ে গেল কেন্দ্রের বঞ্চনা। ওকে, চলো দেখো, অ্যাপারেন্টলি দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যানেজ টু আর্ন এ নাম্বার অফ ট্রেডিং কনসেশন ইন বেঙ্গল ফ্রম দ্য মুঘল অথরিটি বাই মিনস অফ ফ্ল্যাটারি অ্যান্ড ডিপ্লোম্যাসি, অর্থাৎ এক কথায় শুধু চাটুকারিতা আর তেল মারা, এর মাধ্যমেই বেঙ্গল প্রেসিডেন্সিতে ব্রিটিশরা এত রকম সুযোগ সুবিধা এবং ছাড় আদায় করে নিল মুঘল দরবার থেকে। বাট দ্য ইংলিশ হ্যাড টু ভ্যাঙ্কুইশ দ্য ফ্রেঞ্চ বিফোর দে কুড বি রিড অফ কম্পিটিশান অ্যান্ড এস্টাবলিশ দেয়ার কমপ্লিট শোয়ে। শোয়ে, SWAY, শোয়ে মানে আধিপত্য, SWAY, শোয়ে, কমপ্লিট শোয়ে ওভার ইন্ডিয়া। যদিও ইংরেজ অনেক সুযোগ সুবিধা পেল, তারপরেও কিন্তু ইংরেজদের এখনও একটা স্টেপ, একটা চ্যালেঞ্জ বাকি আছে। সেটা কি? এটা হচ্ছে ফরাসিদেরকে হটানো। এতদিন কি হয়েছিল ইংরেজদের সাথে? পর্তুগিজদের ঝামেলা হয়েছে, ডাচদের ঝামেলা হয়েছে, বাট ফরাসিরা নতুন উৎপত্তি পাওয়া শত্রু, যাদেরকে হটাতে পারলে তবেই ইংরেজরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে বা সব বসবাস করতে পারবে, এখানটায় কবজা করতে পারবে ভারতবর্ষকে। ওকে, মার্জিং অফ টু ইংলিশ কোম্পানিজ আফটার দ্য ইংলিশ রেভলিউশন অফ 1688, 1688-তে যখন ইংল্যান্ডে মহাবিপ্লব হয়, দ্য হুইগস ইংল্যান্ডের একটা পার্টি, আমাদের যেমন ধরা যাক অনেক রকম পার্টি আছে, কংগ্রেস, বিজেপি, হ্যাঁ, ওখানে একটা পার্টি আছে হুইগ। দ্য হুইগস উইথ দেয়ার এনহ্যান্সড ইনফ্লুয়েন্স অপোজ দ্য মোনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হুইগ পার্টি কী বললো? বললো যে আরে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো পুরো ইংল্যান্ড থেকে গিয়ে ভারতবর্ষে ব্যবসা করছে, ওর তো মনোপলি করছে। ভারতে কেবল একটা কেন কোম্পানি যাবে ইংল্যান্ড থেকে? ভারতে অনেক কোম্পানি যাক, অন্যান্য কোম্পানিও ইংল্যান্ডে সুযোগ দেওয়া হোক, তারাও গিয়ে ভারতে ব্যবসা করে আসুক, শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন একতরফা সুযোগ পাবে? এখন হুইগরা ভালোভাবে জিতেছে, হুইগরা এখন নতুন ক্ষমতা এসছে, অনেক সমর্থন। কি হলো? দাস এ রাইভাল কোম্পানি ওয়াজ ফর্মড হুইচ ডেপুটেড স্যার উইলিয়াম নরিস অ্যাজ ইটস অ্যাম্বাসাডার টু দ্য কোর্ট অফ আওরঙ্গজেব টু গেন ট্রেডিং প্রিভিলেজেস ফর ইটসেলফ। সো আরেকটা ইংল্যান্ডের কোম্পানি তৈরি করা হলো এবং তার একজন যে অ্যাম্বাসাডার হিসেবে সেই কোম্পানির তরফ থেকে স্যার উইলিয়াম নরিসকে পাঠানো হলো মুঘল সম্রাটের দরবারে। তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। কিসের জন্য পাঠানো হলো? যে নতুন তৈরি হওয়া যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা, তার কিছু ব্যবসায়িক ছাড়, সুযোগ সুবিধা যাতে পাওয়া যায়। ওকে, the new company however proved a failure. Under pressure from the crown and the parliament, the two companies were amalgamated in 1708 under the title of United Company of Merchants of England Trading to the East Indies. This was the East India Company from 1708 to 1873, which was to establish British political power in India. অর্থাৎ নতুন যে কোম্পানিটা ভারতবর্ষে পাঠানো হলো, সেটা কিন্তু পাঠানো হলো তো একটা কথা ভেবে যে আগের ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা একতরফা মনোপলি ব্যবসা কেন ভারতে করবে, অন্য একটা কোম্পানি যাক।
কিন্তু নতুন কোম্পানি তৈরি করলেও সেটা খুব একটা চললো না এবং অবশেষে ব্রিটেনের রাজার ইচ্ছায় এবং ব্রিটেনের পার্লামেন্টের যে পার্লামেন্টেরিয়ান তাদের একসাথে যে ইচ্ছা সবগুলো মিলিয়ে দুটো যে আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া ইংল্যান্ড থেকে এখানটায় কোম্পানি এসেছিলো দুটোকে যোগ করে দেওয়া হলো, জুড়ে দেওয়া হলো, অ্যামালগামেট করে দেওয়া হলো, করে দিয়ে তার নাম কি দেওয়া হলো? নাম দেওয়া হলো দেখো ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। বেসিক্যালি আমরাকে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে থাকি, যেটা কিনা ভারতবর্ষে 1708 থেকে 1873 অবধি ওকে তারা ব্যবসা করেছে। ভারতবর্ষে পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স ছিল সেইগুলোকে ওরা মানে এক কথায় ভারতবর্ষে যারা রাজত্ব করেছে, ঠিক আছে, ঠিক আছে। সেই কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিটার পুরো নাম দ্য ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ। দুটো কোম্পানি জুড়ে এটা বানানো হয়। সো আজকের এই ক্লাসটা এই অবধি। আমরা পরের দিন ফ্রেঞ্চের পড়াশুনো করব, ফ্রেঞ্চদের নিয়ে, দ্য ফ্রেঞ্চ, ওকে। কেননা আমরা দ্য ডাচ পড়লাম, দ্য ইংলিশ পড়লাম, এবার দ্য ফ্রেঞ্চ পড়ব, যারা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস অর্থাৎ বহিরাগত ইউরোপ থেকে ভারতবর্ষে এসছে, ঠিক আছে। তোমরা ভালো করে পড়ো, আমি ডিটেল এক্সপ্লেন করে দিচ্ছি এবং আমি আবার তোমাদেরকে বলছি যে গড়গড় করে পড়ে যাওয়া এবং থাবকো মানে বলে যাওয়ার মধ্যে কোনো মানে নেই। ধীরে পড়ো, পড়া গতি রুদ্ধ হোক, আস্তে আস্তে হোক, কিন্তু বুঝে বুঝে পড়ো, শব্দের মানে বোঝো, বাক্যের মানে বোঝো এবং সবচেয়ে বড় কথা ইতিহাস পড়ার জন্যে যে ক্রোনোলজি ফলো করে পড়ো, যে কার সাথে কি যুক্ত, কেন কিভাবে হচ্ছে, ইংরেজরা কিভাবে ভারতবর্ষে তাদের আধিপত্য স্থাপন করলো, কিভাবে ভারতবর্ষে ঢুকলো, এর কারণ যদি আমরা মেন্স কোশ্চেনে লিখতে চাই তাহলে আমাদের ইংল্যান্ডের যে শত্রুগুলো বা ইংল্যান্ডের যে সমস্যাগুলো সেগুলো লিখতে হবে। সমস্যা 1 পর্তুগিজ, সমস্যা 2 ডাচ, সমস্যা 3 ফ্রেঞ্চ, এবং সেগুলো সমাধান কিভাবে পর্তুগিজদের থেকে ইংরেজরা সমাধান খুঁজলো, কিভাবে ডাচদের থেকে সমাধান খুঁজলো, কিভাবে ফ্রেঞ্চদের থেকে সমাধান খুঁজলো এবং কিভাবে ধীরে ধীরে ভারতবর্ষটাকে ইংরেজরা গ্রাস করে ফেলল। তো আমাদের এই যে কারণ এবং ফলাফল, কজ এবং এফেক্ট, এই লেন্সের মধ্যে দিয়ে হিস্ট্রিটাকে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ হিস্ট্রিটাকে ফলো করতে হবে, তবেই আমরা একটা হিস্ট্রির ভালো অ্যান্সার করতে পারবো এবং এমসিকিউগুলো মাথায় রাখতে পারবো। না হলে না র্যান্ডাম ইতিহাস পড়লে, আন্তাবড়ি ইতিহাস পড়ে গেলে কখনো ইতিহাসের শর্ট কোশ্চেনও মনে থাকবে না। ইতিহাসের শর্ট কোশ্চেন কি, সাল কি, প্রতিটাই তো ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখার জন্য কিন্তু তোমাকে হিস্ট্রিটাকে এইভাবে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে তোমাকে পড়াতে হবে। ক্লিয়ার হয়েছে? চল, বেস্ট অফ লাক, ভালো করে পড়ো, সামনে প্রিলি আসছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে বেশি পড়িয়ে দিতে, ঠিক আছে। দেখা যাক কী হয়।